হাসপাতালের একটি কোয়ার্টারে ডাক্তারবাবু নিজের মেয়েকে রেপ এবং খুন করার চেষ্টা। আজকের এই ঘটনাটা তোমাদের একদম নাড়িয়ে দেবে। আজকে আমাদের সঙ্গে এক দিদি ঘটনা শেয়ার করবেন। উনি মেনলি দুটো ঘটনা শেয়ার করবেন এবং তার মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলো শুনে তোমাদের একটা অন্যরকম ফিল হবে। যাই হোক, আর কথা বাড়াচ্ছি না। তোমরা যদি পডকাস্টে এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো সোনালি। হ্যাঁ দাদা বলো। ভালো আছো তো? না হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো তো? এই তো চলে যাচ্ছে। তোমার আগের এপিসোডটা তো দেখেছো, হয়তো লোকে পছন্দ করেছে। যাই হোক, দু চারটা নেগেটিভ কমেন্ট থাকবে, ওটা নিয়ে মানে ভাবার কিছু নেই। হ্যাঁ সেটা নিয়ে আমি ভাবিও না, জানি আমি। তুমি বলো, প্রত্যেক পডকাস্টেই বলো যে ভালো মানুষের সাথে খারাপ কমেন্ট ওটা নিতে হবে। হ্যাঁ, ওটা কিছু করার নেই। সবার পছন্দ নাও হতে পারে, ওটা ভেবেই, হ্যাঁ ওটা ভেবেই বলতে হবে। তো আজকে যেটা আলোচনা হলো আমাদের, তুমি মেইন দুটো ঘটনাই বলবে। একটা হচ্ছে তোমার সাথে ঘটেছিল, কি নিয়ে সেটা বলছি না, ওটা তুমিই বলবে। এবং আর একটা ঘটেছিল তোমার এক হাসপাতালকে কেন্দ্র করে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি কোনটাতে শুরু করতে চাইছো? তোমারটা দিয়ে, তাই তো? হ্যাঁ আমারটা দিয়ে শুরু করি। ওকে, তাহলে তুমি একদম প্রপার শুরু করো প্রথম থেকে, ডিটেলস একদম, ঠিক আছে? ওকে ওকে হ্যাঁ ওকে। ঘটনাটা হচ্ছে শ্মশানকে নিয়ে, ঠিক আছে? তো আমি যখন ক্লাস 5-6 পড়ি, ওরকম সময় হবে। আমাদের ওখানে সামনে একটা শ্মশান আছে, তো বাড়ি থেকে বেশি দূর নয়, কিছুক্ষণ সামনে একদম দেখা যায় বাড়ি থেকে। ওখানে শ্মশান কালী যেদিন পুজো হয়, তো শ্মশানেই তো সেই ঠাকুরটা আমাদের তৈরি হয়, সব শ্মশানেই মনে হয় ওটাই। এবার আমরা পাড়ার বাচ্চারা মিলে সবাই মিলে মানে দেখতে যাই আর কি, যে ঠাকুর তৈরি হচ্ছে, রং হচ্ছে। মানে যেদিন পুজো হয় সেদিন কি রং হয়, তারপরে ডাইরেক্ট পুজো হয় ঠাকুরটা। এবার বিকালের দিকে আমরা সবাই মিলে গেছি, বন্ধুরা মিলে, পাড়ার সবাই মিলে গিয়ে এবার আসার সময় দেখেছি ওখানে সবাই মিলে খেলাধুলা করেছি, ঠাকুর তৈরি হচ্ছে সেসব দেখেছি। আসার সময় কি হয়েছে, আমার জুতো নিয়ে আর একজন বাচ্চা, সে কি করেছে, ওই চিতার উপরে ফেলে দিয়েছে, ঠিক আছে? চিতা বলছে মানে যেখানে আগুন লাগানো হয়, মানে কি চিতা জ্বালানো হয়, তারপরে যে মানে কাঠ কয়লা দিয়ে একটা মানুষের শেপের করা থাকে না, ওটাকে কি বলে আমি জানি না। হ্যাঁ হ্যাঁ, তো ওটাই ওর উপরে ফেলে দিয়েছে আমার জুতোটা। এবার তখন অত জানি না যে ওটাকে কি বলে বা ওখানে গেলে কি হয় না হয়, বাচ্চা মানুষ। গেছি, জুতোটাকে ওর উপর দিয়ে আমি গেছি, ঠিক আছে, হেঁটে হেঁটে ওই কাঠ কয়লার উপর দিয়ে গিয়ে জুতোটা তুলে এনে বাড়িতে চলে গেছি। তারপরে আমাদের ঘরেতে একটা স্যার পড়াতে আসে, আরো অনেক বাচ্চারা আসে পড়তে, আমিও পড়ি। পড়তে বসার পর হঠাৎ করে মানে প্রচন্ড জ্বর চলে আসে আমার, মানে গা একদম আগুনে পুড়ে যাচ্ছে এরকম জ্বর, ঠিক আছে? স্যার মাকে বলছে যে ওর প্রচন্ড জ্বর এসেছে মনে হচ্ছে, দেখো একটু ওষুধ টষুধ দাও বলে মা নিয়ে গেছে ঘরেতে, মানে আর একটা ঘরে পড়ছিলাম, আর একটা ঘরে নিয়ে গেছে। তারপরে এবার আমি কি বলছি তখন, তারপর থেকে আমার এগুলো নিজের মনে নেই, মায়ের মুখ থেকে শোনা আর কি। মা বলছে যে আমি মানে প্রচন্ড চিৎকার করছি আর বলছি যে আমাকে জল দাও, ঠিক আছে? জল চাইছি শুধু, যে আমার গা জ্বলে যাচ্ছে, জল দাও আমাকে। সবাই ভাবছে যে নর্মাল, যে হয়তো জ্বর হয়েছে, মানে গরম যেহেতু থাকে শরীর, ওই কারণে বলছি, ঠিক আছে? প্রথমটা ওরকম যে ওরকম কিছু ব্যাপার হয়েছে সেটা সবাই বুঝতে পারেনি। জল দিচ্ছে, মানে একটা 11-12 বছরের মেয়ে একবারে কতটা জল খেতে পারে? 1 বোতল খেলো, 2 বোতল খেলো, আমি নাকি বালতি বালতি জল খেয়ে নিচ্ছি, তাও জল চাইছি, ঠিক আছে? যে আরো জল দাও, আরো জল দাও, আমার গা জ্বলে যাচ্ছে, আমার মাথায় জল ঢালো, এরকম বলছি, ঠিক আছে? এবার প্রচন্ডই বাড়াবাড়ি করছি আমি। এবার আশেপাশের যারা ছিল আর কি,
স্যারও বলছে যে এটা তো মনে হচ্ছে না জ্বরের জন্য, অন্য কিছু, ও কোথায় গেছিল এরকম জিজ্ঞাসা করছে আর কি, স্যার জিজ্ঞাসা করছে, বলছে কোথাও তো যায়নি, ওখানে ঠাকুর তৈরি হচ্ছিল ওখানে গেছিল। এবার যারা আর কি পড়তে এসেছিল তার মধ্যে একজন যে ছিল সে গেছিল আমার সাথে। তো সে এবার বলছে যে ওর জুতোটা চিতার উপরে ফেলে দিয়েছিল, ও গিয়ে কুড়িয়ে এনেছে। ঠিক আছে, ওটা শুনে এবার মা বলছে তাহলে তো মানে মনে হচ্ছে ওরকম কিছু তাহলে হলে হতে পারে, তারপর থেকেই জ্বর হয়েছে হঠাৎ করেই। তো আগের ঘটনাতে বলেছিলাম না আমাদের পাড়াতেই একটা মানে ওই দিদা থাকে যিনি ভর করেন শনি মঙ্গলবার, হুম। মা মনসার ভর হয়। তো প্রথমে ওনার কাছেই নিয়ে যাওয়া হয়েছে। আমি ওনার বাড়ির সামনের থেকে মানে নামবই না, ওনার বাড়িতে আমি যাবই না। ঠিক আছে, হুম। আমাকে 4-5 জন মিলে ধরে নামাতেই পারছে না ওখান থেকে। মানে আমার গায়ে এত শক্তি, হুম। একটা 12 বছরের মেয়ের এত শক্তি নেই যে 4-5 জন মানে পুরুষ মানুষকে আর মানে তার শক্তিটা নিশ্চয়ই এক নয়, তাই না? হুম। 5 জন পুরুষ মানুষের শক্তি আর একটা 12 বছরের বাচ্চা মেয়ের শক্তি, মানে আমি এত শক্তি আমার গায়ে চলে এসেছে যে আমি ওদেরকে ছিটকে ফেলে দিচ্ছি, আমি মানে আমি যাবই না ওখানে, এরকম একটা ব্যাপার। আচ্ছা। ঠিক আছে, ওরকম অনেকক্ষণ চলেছে। ঠিক আছে, তারপরে ওই দিদার কাছে আবার গেছে মা, আমার মা গেছে কি তুমি একটু চলো মাসি, ও আসতে চাইছে না। ঠিক আছে, তারপরে দিদাটা আসতে, তারপরে কিছু করেছিল হয়তো আমি জানি না, তারপরে নাকি আমাকে মানে আমি মানে অচেতন টাইপের কিছু একটা হয়ে গেছিলাম, তো আমাকে কোলে করে নিয়ে বাবা গেছিল দিদাটাতে বাড়িতে। এবার দিদাটা ওনার যা করার মানে যেভাবে ওরা আর কি বুঝতে পারে ওইসব প্রসেস তো আমি জানি না, তো উনি বলল যে হ্যাঁ ওই যে চিতার উপরে আমি উঠেছিলাম না দাদা, তো ওই মানে মুখের উপরে পা দিয়ে উঠেছিলাম, বুঝতে পারছো? এবার ওই কারণে আমার এমনিতে প্রচন্ড রাজবাড়ি যে হঠাৎ করে প্রসেস করে নেবে এরকম পারবে না কেউ, কিন্তু আমি যেহেতু মানে পুরো মুখের উপরে পা দিয়ে, মানে ধরো আমি গেছি মুখের উপরে পা দিয়ে গোটা শরীরটা মারিয়ে আমি নেবে এসেছি জুতোটা নিয়ে, বুঝতে পারলে? এবার ওইটা না মানে যিনি আর কি ছিলেন, এবার ওইখানে এবার অনেকে বলবে যে শ্মশানে থাকে না বা কিছু, ওইটা রিসেন্টলি মানে ওইটা ঘটনাটা ঘটেছিল আমাদেরই পাড়ার এক আমার সম্পর্কে দাদু হয়, তো উনি মারা গেছিলেন সপ্তাহখানেক আগে। ঠিক আছে, এই ধরো 7 দিন মতো হয়েছে ওই জিনিসটা হয়েছে, তো হয়তো ওর মধ্যেই ছিল বা কিছু একটা। এবার ওই দিদাটা বলছে যে ওকে ধরেছে, আর এই যে জল চাওয়ার ব্যাপারটা কি হয়েছে, চিতা যখন আগুনটা নিভে যায় তখন নাকি জল দিতে হয়, জল দিয়ে পুরো আগুনটাকে করতে হয় যতটা আমি জানি। তো ওইটা নাকি ঠিক করে জল দিয়ে মানে নেভানো হয়নি আগুনটা। ঠিক আছে, ওই কারণে ওই যে বলছি গা জ্বালা করছে, আমাকে আরো জল দাও আরো জল দাও, বালতি বালতি জল আমি খেয়ে নিচ্ছি, মাথায় ঢালছি জল নিজে নিজে। ঠিক আছে, প্রচন্ড পাগলামি করছিলাম, ওইগুলো ওই কারণেই হচ্ছিল কি ওনার চিতাটা ভালো করে মানে নেভানো হয়নি, বুঝতে পারছো? ওই কারণে ওই গা জ্বালা করছে, ওইটা বলছি আমি বারবার করে। এবার যেহেতু সঙ্গে সঙ্গে ওইটা বুঝতে পেরে গেছিল, ওই দিদাটার কাছে নিয়ে গেছিল, ওই দিদাটা আমাকে মাদুলি টাদুলি তারপরে দিয়েছিল, তারপরে যেমন ঝাড়িয়ে দেয় ওরকম ঝাড়িয়ে দিয়েছিল, তারপরে আর অতটা মানে অসুবিধা আর কি হয়নি। ঠিক আছে, তারপরে ঠিক হয়ে গেছিল আমাকে মানে তারপরে মানে বলেছিল কিছু কিছু কথা যে এইগুলো তোমাকে মেনে চলতে হবে। মানে কেমন বলতে মরা বাড়িতে কাউকে ছোঁয়া যাবে না, মানে তাবিজটাতে আমাকে দিয়েছিল না, তাহলে ওইটা কেটে যাবে আর কি, তাবিজ পাওয়ারটা হয়ে যাবে ওইটা ওরকম। তারপরে কোনো মরা বাড়িতে আমি খেতেও পারবো না। ঠিক আছে, ওটা আমাকে বলেছিল যে 1 বছর এরকম মানতেই হবে এটা, না হলে আবার হয়তো করতে পারে। তারপরে আমি ওই সেদিনকে পুজো ছিল বললাম, শ্মশানকালী পুজোটা ছিল আমাদের, আমি ওখানেও যেতে পারি, ওখানেও আমাকে যেতে বলেছিল শ্মশানে, ওখানেও ওকে না পাঠাতে আমাকে। তো 1 বছর ওরকম করেই মেনে কোনো মরা বাড়িতে মানে খাইও নি, আর যাওয়া তো বারণই ছিল। আর এমনিও কোথাও আমি রাস্তা দিয়েও মরা গেলে না আমি সেখানেও কাছে যেতাম না, আমি বাড়ি চলে আসতাম ঘুরে। আর ওর পথে ওই প্রথম মানে
এবার ওই দিদাটা যে বলেছে যে ওকে মানে এমন পজিশনে পেয়েছে যে ওকে প্রসেস করেছে, নাহলে ওর মানে রাশ ভারী বলে না, ওই রকম রাশ ভারী এত যে হঠাৎ করে কেউ ওকে কিছু করতে পারবে না। ওই ঘটনাটা ওরকম ঘটেছিল। তো আচ্ছা। যেহেতু সঙ্গে সঙ্গে জানতে পেরে গেছিল না সবাই, মানে বুঝতে পেরে গেছিল যে ওই শ্মশানে গেছিল ওই কারণেই কিছু একটা হয়েছে। হুম। আর যদি দেরি হতো জানি না, মানে যদি বুঝতে দেরি হতো, আমাদের এদিকে তো এইগুলো বিশ্বাস করে, মানে এই ভূত প্রেত হয় এরকম মানে, অনেকে মানে না না যে এরকম কিছু হয় না। হুম। তো সেরকম যদি কিছু হতো যে না বিশ্বাস করতো, তাহলে কি হতো জানি না, হয়তো সেরকম সময়টা পাইনি যে মানে পুরো গ্রিপে আনতে পারেন আমাকে পুরোটা, বুঝতে পারলে? হুম। হুম। হয়তো ক্ষতি হয়ে যেত একটা কিছু। হ্যাঁ হ্যাঁ, ওটাই ক্ষতি হতো, যেহেতু মানে কিছু ঘন্টার মধ্যেই সবকিছু হয়ে গেছে শর্ট, তো অতটা মানে আমাকে পুরো ওর গ্রিপে আনতে একটু সময় তো লাগে সবকিছু হুম। জিনিসে, তো ওটাই ও সময়টা পাইনি আর কি। যদি ধরো সেই দিনকে রাতটা কেটে যেত, তার পরের দিন হতো, তাহলে হয়তো কিছু একটা হয়তো ক্ষতি হলেও হতে পারতো। হুম। তাহলে তারপর তোমার, হ্যাঁ বলো। হুম হুম, তুমি বলো। এর দ্বারা এটাই বুঝলাম আমরা যে কোনো এগুলো সমস্যা হলে ডিলে না করে তাড়াতাড়ি সেটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়ে দেখো করা আমরা উচিত। তো কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা অতটা নয় তো যে সব আমরা বুঝতে পেরে যাব, অনেকেই হুম। বিশ্বাস করে না। আমি বলছি গেলে ক্ষতি তো কিছু হবে না, কিন্তু হুম। যদি ওরকম কিছু হয়ে থাকে তাহলে তো ওটা ঠিক হয়ে যাবে না, তাহলে হুম। ক্ষতিটাই যে হয় অনেকের, কারো কারো প্রাণও চলে যায় এই সব ক্ষেত্রে, হুম। শুনেছি যেটুকু, প্রাণও চলে যায়, কারো কারো কিছু অঙ্গের ক্ষতি হয়ে যায়, এইগুলো তো তাহলে হবে না। এই যে দেরি লেট করলে, মানে যত লেট করবে তত তো ও মানে টাইম পেয়ে যাচ্ছে হুম। পুরো বডিটাকে গ্রিপে নিয়ে চলে আসছে, হুম। ওটাই। ওটাই বলছি, কারণ তাহলে মানে এটার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে কোনোভাবে দেরি না করে সেটা সুরাহা করা উচিত। হ্যাঁ হ্যাঁ, যদি এরকম মানে সন্দেহ কিছু হয় যে হ্যাঁ এরকমই কিছু একটা ব্যাপার হচ্ছে, এটা হুম। অস্বাভাবিক কিছু, নর্মাল কিছু নয়, হুম। তখন দেরি না করে নিয়ে যাওয়াটাই উচিত। হুম। আচ্ছা। আর তুমি যে হাসপাতালের ঘটনাটা বলছিলে ওটা? হ্যাঁ, তো হসপিটালের ঘটনাটা হচ্ছে দাদা, আমাদের মামার বাড়ি যেটা বললাম ওটা, হুম। মামার বাড়ি থেকে সামনেই, উম, একদমই সামনে, মানে রোডের ধারেই হসপিটাল। নাম বললে হয়তো জানা যাবে, কিন্তু যেহেতু ওটা হসপিটাল একটা, আমি নাম নিতে পারবো না। ঠিক আছে। হ্যাঁ, যখন হসপিটালটা মানে তৈরি হয়নি, ঠিক আছে, মানে হচ্ছিল আর হাসপাতাল কি। তৈরির আগে, তাহলে হ্যাঁ বহুদিন হ্যাঁ আগের কথা, তাই তো? হ্যাঁ, অনেক দিন আগের কথা। তখন যদি বলি আমার মা, হুম। আমার মা তখন হয়তো 3-4 বছর এরকম সময়। মানে বহু বছর আগে। হ্যাঁ, হুম। আর হ্যাঁ ওরকম ছোট আমার মা, 30-40 3-4 বছর। বছর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম হবে। ওই ঘটনাটা আমার দিদার মুখে শোনা। তো আমার মামা দাদু যিনি, তিনি আর কি ওই গার্ডের কাজ করতেন, যেহেতু হসপিটাল তৈরি হওয়ার চলছিল, তো চারিদিকে ওই ওই জিনিসপত্র আর কি ছড়িয়ে ছিটিয়ে থাকতো, বালি কচা এইসব তো চুরি করার তখন তো অনেক টেন্ডেন্সি ছিল, মানে লোক হুম। চুরি করে নিয়ে চলে যেত এরকম, ওই কারণে আমার দাদু আর কি গার্ডের কাজ করতেন। তো ওই পাশেই একটা ছোট মতো ঘর দেওয়া হয়েছিল, আমার দিদা মাকে নিয়ে আর দাদা থাকতো। দাদা আর কি রাত্রে গার্ড দিত, দিনের বেলা ওখানেই থাকতো ওরা। আমার দিদা অনেক কিছু ফিল করেছে, অনেক কিছু দেখেছে, ঠিক আছে। সেই সময়টায় একটা হসপিটাল তৈরি হচ্ছে, তো মানে তো সেটা অনেকটা সময় ধরে, ঠিক আছে, ওই অনেক সময়টা দিন লাগবে। হুম। হ্যাঁ অনেক দিন লেগেছে। তো ওই সময়টা আর কেউ ওখানে থাকতো না, দিদা যেহেতু একাই থাকতো আর দাদা থাকতো, দাদা গার্ডের কাজ করতো, চারিদিকে ঘুরে ঘুরে থাকতো ওই এরিয়াটা পুরোটা। তো মাকে নিয়ে দিদা একাই ঘরে থাকতো। ও তো ওই মানে রাত্রে, বিশেষ করে রাত্রে, দিনের বেলা কিছু হতো না, কিন্তু রাত্রে অনেক কিছু দিদা দেখেওছে, চোখে দেখেছে, এমনকি অনেক কিছু আওয়াজ পাওয়া, অনেক কিছুই মানে ফিল করেছে আর কি। আর এখন এখন তো মানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, এখন দেখলে হয়তো ওইসব চেনা যাবে না। বিশ্বাসই হবে না, হুম। চেনা যাবে না, বিশ্বাসই হবে না যে একটা সময় এরকম কিছু হয়েছিল, হুম। হতে পারে, ওইরকম মানে বিশ্বাসই হবে না আমাদের।
এখন যেই জায়গাগুলো আর কোয়ার্টার আছে এখন, মানে যে ডাক্তার নার্সরা থাকে, যে কোয়ার্টার গুলো দেওয়া হয়, ওই কোয়ার্টার গুলো যেখানটা ছিল ওখানটা ছিল হচ্ছে ভাগাড় ছিল আচ্ছা। আগে, মানে তৈরি হওয়ার আগের কথা বলছি আমি, ভাগাড় ছিল ওই জায়গাটায়। আর যেখানটা হসপিটালটা হয়েছে, যেই মানে মেন হসপিটালটা যেখানটা, হসপিটালটা অনেক বড় এরিয়া নিয়ে, যেখানটা মানে কি বলে এমার্জেন্সি যেখানটা আর কি, হ্যাঁ ওই জায়গাটায় কব্বরস্থান, ঠিক আছে, যে হ্যাঁ ওই জায়গাটা কব্বরস্থান ছিল, তার উপরেই মানে হসপিটালটা হয়েছে। তো একদিন রাত্রির কথা বলছি, দিদা মাকে নিয়ে মানে ঘুমাচ্ছে রাত্রেবেলা, রাত তখন অনেক টাইম, আমার অত দিদারও মনে ছিল না, আর আমিও বলতে পারবো না, দিদা এমনি আমাকে গল্পের ছলে বলেছে ঘটনাগুলো, তো অত টাইম বলেনি, যেহেতু দিদা এখন নেই আমার, তো আমি আর জিজ্ঞাসাও করতে পারবো না তাকে নতুন করে, যেটুকু আমার মনে আছে সেটুকুই আমি তোমাকে বলছি। তো দেখছে যেহেতু বললাম আগেকার দিনে, এখন তো চেনাই যাবে না, আগে মানে জঙ্গল ছিল চারিদিক, মানে জঙ্গল, অত ঘর বাড়িও ছিল না, আর হসপিটালটা সেই সবে তৈরি হচ্ছিল, আর বাঁশ ঝাড় ছিল অনেক, ওই যে যেখানটা বললাম ওই এখানটা কোয়ার্টারটা আছে, মানে ভাগাড় যেখানটা ছিল তার মানে পাশে, চারপাশে না বাঁশ ঝাড় ছিল অনেক। তো দিদা শুনতে পাচ্ছে কেউ বাঁশ কাটছে, ঠিক আছে, বাঁশ যেমন কাটলে আওয়াজ হয় না, ঠক ঠক করে, বাঁশটা একবারে কেটে নামিয়ে নেওয়া যাবে না, ঠক ঠক করে ধরো কাটারি দিয়ে কোম মারলে যেমন আওয়াজটা পাবে, হ্যাঁ ওরকম আওয়াজ পাচ্ছে। এবার দিদা ওইসব কিছু ভাবে না, দিদা ভাবছে যে কেউ কি তাহলে বাঁশ কাটতে এসেছে, কেউ কি কিছু চুরি করতে এসেছে, এরকম ভাবছে। দাদা নেই ঘরে, দাদা গার্ডের কাজ করছে যেমন চারিদিকে ঘুরে। এবার দিদা বাইরে বেরিয়েছে, বাইরে বেরিয়ে দেখছে, ছাদে উঠেছে দিদা, ছাদে উঠে দেখছে যে একটা সাদা শাড়ি পরা, ঘোমটা দেয়া, ঠিক আছে, মুখটা পুরোটা ঘোমটা দেয়া, মুখটা দেখা যাচ্ছে না, কিন্তু বাঁশ কাটছে সে। হ্যাঁ দিদা এবার ডেকেছে পিছন থেকে অনেকবার, যে কি গো, কে তুমি, এখানে কি করছো, এরকম অনেকবার করে ডেকেছে, কেউ সাড়া দিচ্ছে না, কিন্তু দূরত্বটাও অনেকটা নয় যে শুনতে পাবে না দিদার কথা, ঠিক আছে, দিদা যথেষ্ট জোরেই বলছে, কিন্তু ওর মানে মন দিয়ে বাঁশ কেটেই যাচ্ছে। হ্যাঁ এবার দিদা নিচে নেমে এসে দাদাকে ডাকছে, যে মানে দাদা বলতে আমি দাদুর কথা বলছি, আমি দাদা বলে ডাকি যেহেতু, দাদা বলেই ডাকছি, বুঝতে পারলে। হ্যাঁ তো দিদা এবার দাদাকে ডাকছে যে কোথায় গেলে গো তুমি, এখানে কে বাঁশ কাটছে, আসো তো এদিকে। এবার দিদা জোরে জোরে চিৎকার করছে, এবার দাদা শুনতে পেয়ে, সেই আগেকার দিনে সেই বড় বড় টর্চ গুলো এখনো হয়তো কারো কারো কাছে আছে, সেই তোমার স্টিলের হয় যেগুলো, হ্যাঁ অনেক লাইট হয়, হ্যাঁ অনেক জোর হয়, অনেক দূর পর্যন্ত লাইট যায়। হ্যাঁ তো ওই লাইট গুলো নিয়ে মানে দাদার কাছে একটা থাকতো, তো ওই লাইটটা নিয়ে দাদা এসেছে, বলছে কি হয়েছে, বলছে দেখো তো ওই দিকটা গিয়ে কে মনে হচ্ছে বাঁশ কাটছে। বলে দাদা গেছে, গিয়ে কাউকেই দেখতে পায়নি। হ্যাঁ এবার দিদা বলছে ছাদে চলো, ছাদ থেকে তাহলে দেখতে পাওয়া যাবে, মানে ছাদে গেলে তো অনেকটা এরিয়া দেখা যাবে, সে যদি পালাতেও চাই তো দেখতে পাওয়া যাবে, যেহেতু চারিদিকে মাঠ, শুধু কোনো ঘর বাড়ি নেই, কিছু নেই, লোকানোর তো জায়গা নেই। এবার ছাদে গেছে, দাদা কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু দিদা দেখতে পাচ্ছে ওই যেই বললাম একটা মহিলা, সাদা শাড়ি পরা, মুখে ঘোমটা, ঠিক আছে, সেই মহিলাটা মানে যাচ্ছে যেদিকে কবরস্থান, মানে যেদিকে হসপিটালটা আর কি বলছি, সেই দিকটা যাচ্ছে। এবার দাদাকে বলছে তুমি দেখতে পাচ্ছ না ওই মহিলাটাকে, বলছে কে, তুমি কাকে দেখতে পাচ্ছ, বলছে আরে ওই তো যাচ্ছে, বলছে তুমি নিচে চলো। তো দাদা এবার বুঝতে পেরে গেছে, বুঝলে, যে কি হচ্ছে এখানে, কিছু একটা গন্ডগোল হচ্ছে। এবার দাদা দিদাকে বলছে চলো নিচে চলো, বলছে। এবার দিদা তো মানে বুঝতে পারছে না, দিদা তো ওটা ভাবছে না যে ওটা কোনো মানে মানুষই নয় কোনো, ঠিক আছে। এবার দিদা তো বলছে তুমি দেখতে পাচ্ছ না বউটাকে, ওই যে যাচ্ছে বাঁশ কাটলো, তার মানে আসে ও রোজ, খেয়াল রাখতে হবে। দিদা এবার ওই সব বলছে, বুঝতে পারলে, চুরির ভয়ের ওই কথা বলছে। এবার দাদা কিন্তু ব্যাপারটা বুঝতে পেরে গেছে যে এতবার ডাকা হচ্ছে, শুনতে পাচ্ছে না, কিন্তু দাদা দেখতেও পাচ্ছে না মহিলাটাকে, দিদা কিন্তু দেখতে পাচ্ছে। হ্যাঁ এবার দাদা দিদার হাতটা ধরে নিচে নেমে চলে এসেছে, বলছে তুমি পর থেকে কোনো আওয়াজ পেলে আমাকে ডাকবে, বাইরে থেকে, ঘরের ভেতর থেকে তুমি বাইরে বেরোবে না, এরকম বলছে। আমার মায়ের নাম হচ্ছে মনিকা, তো মনি বলছে তুমি মনির কাছে গিয়ে শো, তুমি বেরোবে না, কোনো আওয়াজ হলে বেরোবে না, তুমি আমাকে ডাকবে। বলছে ঠিক আছে।
বলে ওইটা একটা গেল ঘটনা। হুম। তারপরে আরেক দিনের ঘটনা, সেদিন কি হয়েছে, হচ্ছে যে দিদা ওরকম, তোমার আর একটা কথা বলা হয়নি দাদা, যে আমার একটা মামা মানে ছিল, যিনি আর নেই, মায়ের থেকে ছোট, 1 বছরের 1.5 বছর এরকম ছোট হবে। তো মামাও একটা দুর্ঘটনাতেই মারা যায়, ভৌতিক কিছু কারণ নয়, কিন্তু মানে দুর্ঘটনাই বলতে পারো তুমি। ওটা নয় পরে বলবো। হ্যাঁ, তো ওই মামারকে নিয়েও মানে ওই জায়গাটায় থাকতেই ওই ঘটনাটা ঘটেছিল, যদিও কোনো লিঙ্ক নেই যে ভৌতিক কিছুই, ওইসব হয়তো নয়, নর্মালি হয়তো ওই জিনিসটা হয়েছিল। এবার হসপিটালের আরেকটা ঘটনা বলি। দিদা একদিন সন্ধ্যেবেলা, ঠিক আছে, তখন তো তোমার কারেন্ট তো ছিল না, জানো তো, কারেন্টের ব্যবস্থাটাও ছিল না সেরকম ভাবে। তো ওই লম্ফ বা হারিকেন এইসব জ্বালিয়েই তোমার হতো, থাকতো। এবার লম্ফ বা হারিকেন নয়, মনে হয় লম্ফই জ্বলছিল, এটা জ্বলছিল। তো মা পড়তে বসেছে, দিদা কিছু হয়তো করছে, খাবার বানাচ্ছিল বা কিছু একটা করছে দিদা। তো দাদা গেছে গার্ডের কাজে, তো দিদাকে কে ডাকছে বাইরে থেকে, দিদার নাম ধরে ডাকছে। একবার ডেকেছে, দুবার তিনবার ডেকেছে দিদাকে, মানে দিদার নাম ছিল শক্তি, তো শক্তি শক্তি করে ডাকছে, এটা মহিলা কণ্ঠ। এবার সন্ধ্যের দিকে, গ্রামের দিকে দাদা, শহরের দিকে সন্ধ্যে মানে লোকজন থাকে, তাও গ্রামের দিকে আর এতদিন আগের ঘটনা আমি বলছি, মানে ওই সন্ধ্যেবেলা কেউ মহিলা আসবে না এই চত্বরে, এরকম একটা ব্যাপার। এবার দিদা ভাবছে কে ডাকছে আমাকে, তো দিদা এবার কি করছে, শোনার চেষ্টা করছে, যে গলাটা শুনে আর কি চিনতে পারে নাকি যে কে ডাকছে, চেনা কোনো গলা নাকি। এবার দেখেছে দুবার তিনবার শক্তি এরকম ভাবে ডাকছে দিদাকে। এবার তৃতীয়বার দিদা এবার বলছে কে গো, বলে গেটটা খুলেছে, দেখছে কেউ নেই। কিন্তু মা যে পড়ছিল, বললাম পড়তে বসেছিল, মা জোরে কাঁদ লেগে গেছে, মানে প্রচুর জোরে কাঁদছে মা, হঠাৎ করেই, কিছু হয়নি, কাঁদছে মা। গেটটা খোলার সাথে সাথে এবার দিদা বলছে কি হলো, এবার ভেবেছে কি হয়েছে, মানে পিঁপড়ে টিপে কিছু কামড়ে দিল নাকি, ওই জন্য কাঁদছে। মাকে জিজ্ঞাসা করছে, মা যেহেতু মানে তখন কথা বলতে শিখে গেছে, 4-5 বছরের একটা বাচ্চা, মানে দিদা এবার জিজ্ঞাসা করছে কি হয়েছে কাঁদছিস কেন। তো মা কিছু বলছে না, মা কেঁদে যাচ্ছে, হ্যাঁ, কন্টিনিউ কেঁদে যাচ্ছে, মানে এত জোরে কাঁদছে যে দাদা শুনতে পেয়ে গেছে। তো দাদা চলে এসেছে, বলছে কি হয়েছে, বলছে জানি না, আমাকে কে ডাকলো, আর গেটটা আমি খুললাম, চিনতে পারলাম না গলাটা, একটা মহিলা মনে হলো, ডাকলো তিনবার, আমি গেটটা খুললাম, তারপরে মনেই কাঁদ লেগে গেল, এরকম বলছে। তোমাকে আমি বারণ করছি না যে কেউ ডাকলেও তুমি আমাকে ডাকবে, তুমি গেট খুলবে না, তুমি কেন খুলেছো। দাদা তো প্রচন্ড বকাবকি করছে দিদাকে, কারণ দাদা তো ব্যাপার গুলো জানে না, এখানে এরকম ব্যাপার আছে, হয়, হ্যাঁ, যেহেতু আর দাদা কোনোদিন শেয়ার করেনি, কিন্তু দাদা যেহেতু গার্ড দিত, দাদাও নিশ্চয়ই কিছু না কিছু তো ফিল করেছে, কিছু না কিছু দেখেছে। হ্যাঁ, এবার দাদা যেহেতু একটা পুরুষ মানুষ, সে হয়তো ভয় পায়নি, বা আমাদেরকে কাউকে বলেনি, মানে দিদাকেও বলেনি আর কি, ওটা বলতে চাইছি। এবার ওই জন্য দাদা এবার প্রচন্ড রাগারাগি করছে যে তুমি কেন খুলেছো গেট বলে। এবার তারপর এবার সেই দিনকে তো ওই মা সেই মানে কাঁদছে, অনেক কষ্টে কান্নাটা থেমেছে, থামার পরে রাত্রেবেলায় ঘুমিয়ে গেছে। এবার দিদাকে দাদা বলছে যে তুমি এরপর থেকে কখনো গেট খুলবে না, কেউ ডাকুক, যদি আমার গলা করেও কেউ ডাকে তাও তুমি খুলবে না। আমি যখন আসবো তখন আমি 3বারের পর যখন ডাকবো তখন তুমি খুলবে, তার আগে খুলবে না, এরকম বলছে সারা পর্যন্ত দেওয়ার দরকার নেই, যদি আমার গলা করেও কেউ ডাকে। বলছে ঠিক আছে বলেছে, বলে তারপরে মাকে নিয়ে তারপরের দিনকে কোনো কারো কাছে নিয়ে গেছিল, গাড়ে ঝাড়ি দিয়েছিল আর কি। দাদা যেহেতু বুঝতে পেরেছিল যে ওরকম কোনো কারণে কিছু নিশ্চয়, এবার ও তো বাচ্চা, এটা বাচ্চা মেয়ে, সে তো আর বলতে পারছে না ভালো করে স্পষ্ট করে যে কি হয়েছে না হয়েছে, কিছু নিশ্চয় ও দেখেছিল বা কিছু একটা হয়েছিল, না হলে হঠাৎ করে তো কেন ওই বা কাঁদবে বাচ্চাটা, এরকম।
গেটটা খোলার পরেই মানে কাঁদছিল। তো ওই জন্য দাদা বলল চলো নিয়ে যাই, কোথাও একজন জায়গায় নিয়ে গেছিল, সেখানে এবার গাটা মানে ঝাড়িয়ে টাড়িয়ে দিয়েছিল। এবার তারপরে ঘরে এসে দাদা ওরকম বলল যে কেউ ডাকলে খুলবে না, আর একা তুমি বেরোবেও না, আমাকে ডাকবে, আমি তো এখানে আশেপাশেই থাকি, আমি শুনতে পেয়ে যাব ঠিক। এটা একটা গেল। এরকম ছোট ছোট মানে আমারও এখন ঠিকঠাক করে মানে সবগুলো আর কি মনে নেই, যেহেতু আমার অনেকদিন আগেই দিদা গল্প করেছিল, সবকিছু মনে নেই আমার। দিদা 2016তেই আমার দিদাও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়, গাড়ি অ্যাক্সিডেন্টে। আর দিদা হচ্ছে এরকম বলছি, দিদা হচ্ছে একটা এরকম মহিলা যে মানে কি বলবো, লড়াকু মহিলা ওরকম, মানে ভীতু যে সেরকমও নয়, ঠিক আছে? খুবই সাহসী মহিলা আমার দিদা। কারণ দাদা মারা যাওয়ার পর দাদাও মানে মা যখন ছোট তখনই মারা যায় দাদা। দাদা মারা যাওয়ার পর দিদা মানে মাকে একাই মানুষ করেছে, মানে সমস্ত রকমের কাজ দিদা করেছে। মানে ছেলেরা যেটা করে ওই কি বলে ওটাকে, লরি খালি কি বলে, মানে লরিতে বালি লোড করা, লরি খালি করা, সমস্ত রকম কাজ, রাজমিস্ত্রির কাজ, সমস্ত রকম কাজ দিদা করেছে, ঠিক আছে? করে মানে মাকে মানুষ করেছে। ওই রাজমিস্ত্রি কাজের কথা যখন বললাম তখন একটা কথা বলি, তো যখন রাজমিস্ত্রির কাজ করে দিদা, তখনও এরকম একটা ঘটনা দিদার সাথে ঘটে, ঠিক আছে? একটা জায়গায় মানে ওই তোমার কিছু একটা হয়তো বাড়ি টাড়ি কারো হচ্ছিল, সেখানে মানে জোগাড়ের কাজে, রাজমিস্ত্রি বলতে মিস্ত্রি তো নয়, মানে জোগাড়ের কাজে আর কি, ওই ইট টিট বয়ে দেওয়া, বালি টালি বয়ে দেওয়া, এইসব, হ্যাঁ ওই সব কাজ, হ্যাঁ। তো জোগাড়ের কাজে লেগেছিল। এবার একটা বাড়ি তৈরি হচ্ছিল, বলতে কি বলবো, দোতলা বাড়ি, ঠিক আছে? মানে ওপরের মানে দোতলার বাড়ি আর কি তৈরি হচ্ছিল, নিচের তলায় ছিল, ওপরে হচ্ছিল তৈরি। তো সিঁড়ি দিয়ে মাথায় করে ওই মানে যেটাকে মা খাই মশলাটা আর কি, ওইটা একতলা থেকে দোতলায় সিঁড়ি দিয়ে নিয়ে যাচ্ছে। প্রথমে কি হয়েছে, দিদা একবার মানে পড়ে গেল মশলার এটা নিয়ে, হ্যাঁ, দিদা ভাবলো হয়তো শাড়ি আটকে পড়ে গেছে বা কিছু হয়েছে, পড়ে গেছে, প্রথমটা বুঝতে পারেনি। আবার যখন ওই মশলাটা দিয়ে আবার নিচে নামছে, দিদা ফিল করলো কেউ দিদাকে ধাক্কা মেরে ফেলে দিল, ঠিক আছে? এটা হলো দুবার, হলো, দিদা পড়ে গেল, দুবার হলো। আবার যখন দিদা থার্ড বার উঠছে যখন, হ্যাঁ, আবার সেম জিনিস, যে পিছন থেকে কেউ যদি মানে দুটো হাত দিয়ে আমাদের ধাক্কা মানে কেমন হয়, আমরা মানে না পড়লেও একটা সরে যায় না, ওই রকম হচ্ছে। আর যখন 3বার 4বার একই ঘটনা ঘটছে, এবার দিদা গিয়ে যে মেন হেড মিস্ত্রি আর কি বলে, তাকে গিয়ে বলছে যে এইখানে কিছু কি প্রবলেম হয়েছে নাকি, এরকম আমি যতবার উঠছি যতবার নামছি এই সেম জিনিস আমার সাথে হচ্ছে। এবার দিদা তো একা মানে করছিল না কাজ, আরো 4 জন করছিল। তো এবার তাদেরকে জিজ্ঞেস করছে, তারা বলছে না আমাদের সাথে তো এরকম কিছু হচ্ছে না, তোমার সাথেই হচ্ছে, তোমার মনে ভুল হয়েছে, হয়তো তুমিই পড়ে গেছো, বা তোমারই পায়ে শাড়ি টাড়ি আটকে পড়ে যাচ্ছ, শাড়ি পরে এসেছো, যেহেতু দিদা একাই মহিলা, বাকি সব পুরুষ, তো ওরকম বলছে যে ওরকম কিছু না, তুমি ভুল ভাবছো। বলে দিদা বললো তাহলে হয়তো আমি ভুলই ভাবছি। আবার যখন নিচে নামছে দিদা, তখন মানে এমন জোরে ধাক্কা মেরেছে, দিদা পুরো উপরের সিঁড়ি থেকে নিচে পুরো গড়িয়ে গড়িয়ে, মানে এত জোরেই ধাক্কাটা মেরেছে। হ্যাঁ, এবার সবাই ছুটে এসেছে, বলছে কি মানে মাথা টাথা ফেটে সে এক কাণ্ড হয়েছে বলে। এবার বলছে আমি বলছি আমি এত এত তো বেখেয়ালে হাঁটি না যে এতবার একই জিনিস বারবার হচ্ছে আমার সাথে, কিছু না কিছু প্রবলেম এখানে আছে। বলছে ঠিক আছে তুমি আজকে বাড়ি চলে যাও, আজকে তোমাকে করতে হবে না কাজ। বলে দিদা বাড়ি চলে আসে। বাড়িতে আসার পর ধুম জ্বর দিদার। মাও তখন খুব বড় নয়, মা তখন ছোটই, মানে খুব একটা বড় নয়। হ্যাঁ, এবার দিদার ধুম জ্বর। এবার এমন পরিস্থিতি, মানে আমার মানে মামা দাদুর কথা বলছি, দাদুর একটা মানে বড় রোগ হয়, তো দাদু মানে পুরো বেড রেস্ট আর কি সেই সময়টায়।
হ্যাঁ, আচ্ছা। ওই কি রোগ, টিবি, টিবি মনে হচ্ছে। টিপি ছিল, হ্যাঁ ওই সময় খুব ভয়ঙ্কর ছিল। এখন যেটা হ্যাঁ নর্মালাইজ হয়ে গেছে, তখন হ্যাঁ, খুব এখন তো ডেঞ্জারাস ছিল। চিকিৎসা মানে এখন তো হুম। রোগের ওষুধ বেরিয়ে গেছে, তো তখন হুম। মানে ওই ওই আর আমার দাদু আর কি প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতো। আচ্ছা। তো হ্যাঁ, তখনকার মানুষ আর কি এবার প্রচন্ড পরিমাণে ড্রিঙ্ক করতো। আর ওই ওই রোগটা হয়েছিল, মানে দাদু কোনো মানে কাজই করতে পারতো না আর কি। যে মানে দিদার মানে দিদা রোজগার করতো, সেই পয়সাতেই আর কি চলছে কোনো রকমে, এরকম একটা আচ্ছা। ব্যাপার। হ্যাঁ, এবার দিদা ওই যে জ্বরে পড়ে গেল, মানে 4 দিন 5 দিন দিদা মানে বিছানা ছেড়েই উঠতে পারছে না, এরকম হুম। একটা অবস্থা। এবার আশেপাশে যারা ছিল আর কি চেনা পরিচিত, তারাই মানে রান্না টান্না করে দিচ্ছিল বা দেখাশোনা করছিল মায়ের আর কি। মাও তো তখন খুব বড় নয়, ছোটই। হুম। তারপরে কিছুদিন পরে জ্বরটা কমতে সবাই মিলে এবার পাশের বাড়ির আর একজন দিদা ছিল, তো তাকে দিদা যখন ঘটনাগুলো বললো, তো দিদাকে সেই দিদাটা বলছে আহ এইটা তো মনে হচ্ছে, বলে দিদাকে এবার ওই দিদাটা জিজ্ঞেস করছে যে তুই কোথায় গেছিলিস কাজ করতে। এবার দিদা হুম। ওই জায়গাটা বললো, যে ওই বাড়িটার কথা বললো। বলছে সবাই জানে আর তুই জানিস, তুই ওখানে কাজ করতে গেছিস। বলছে কেন, কি হয়েছে। বলছে ওই বাড়িটা তো তো মানে আহ, এমন একটা বাড়ি, ওইটা হচ্ছে যে ওই যে বললাম হাফ করা ছিল আর অর্ধেকটা হচ্ছিল উপরে, ঠিক আছে। ওই যে হুম। অর্ধেকটা হয়েছে না, ওই অর্ধেকটা যখন মানে মিস্ত্রিরা করে, তখন হচ্ছে যে ওখানে দুটো মিস্ত্রি মানে হচ্ছে যে মারা গেছিল কিছু কারণে। তো তারপরে ওই মানে অতটা হয়েই পড়েছিল এই মানে আচ্ছা। বাড়িটা আর কি, পুরো অতটা কমপ্লিট হয়েই হয়নি। পড়েছিল। হ্যাঁ, হুম। কমপ্লিট হয়নি, অতটা হয়েই পড়েছিল। মানে ওই ঘটনাটার পর কি ওই বাড়িটা যে আশেপাশে যারা থাকে তারা বলে মানে প্রত্যেকদিন মানে রাত্রেবেলা তারা নাকি মানে আওয়াজ পায়, কেউ কাঁদছে, কেউ হাসছে, মানে এরকম আওয়াজ আর কি, অদ্ভুত আচ্ছা। অদ্ভুত। হ্যাঁ, তো ওই বাড়িটা মানে ওই ভুতুড়ে বাড়ি হিসেবেই পরিচিত হয়ে গেছে। তা আচ্ছা। ওই কারণে কোনো মিস্ত্রি মানে ওই বাড়িটার কন্ট্রাক্টও নিতে চাইছিল না, মানে উপরটা যে তৈরি করার। হ্যাঁ, ওই জন্য মানে বছর দুয়েক বোধহয় ওই বাড়িটা ওরকম ভাবেই হাফ অবস্থায় পড়েছিল। আচ্ছা। এবার এই দিদা যার সাথে জোগাড়ের কাজ করে, যে মিস্ত্রিটার সাথে, তো তিনি ওই বাড়িটার কন্ট্রাক্টটা নেয়, তৈরি করে কমপ্লিট করার আর কি। হুম। হয়তো এটাও হতে পারে যে ওই মিস্ত্রিটা জানে বা কিছু, জানবে না এরকম তো নয়, জেনে শুনেই হয়তো বিশ্বাস করে না, এই যে অনেকে বিশ্বাস করে না যে ওরকম কিছু হয় না বলে হুম। নিয়েছে হয়তো। এবার এবার হলো দিদার সাথেই হলো এরকম ঘটনা। এবার তারপর থেকে আর ওই বাড়িটায় তো দিদা যায়নি, যতদিন ওই বাড়িটার কাজ চলেছে দিদা আর যায়নি কাজ করতে। আচ্ছা। হ্যাঁ, এবার তারপরে দিদাকে ওই দিদাটা বলে তুই যা একটা তাবিজ টাবিজ কিছু একটা গাটা ঝাড়িয়ে নিয়ে আয়, যেহেতু ওখানে গেছিলিস, মানে তুই যেহেতু মহিলা ছিলিস হয়তো তোকে ওই কারণেই অ্যাটাকটা করেছে, বা তোকে হয়তো মানে প্রসেস তো করতে পারেনি কিন্তু ক্ষতি করার চেষ্টা করছিল, এই যে হুম। ফেলে দেওয়ার চেষ্টা করছিল বা ক্ষতি করার চেষ্টা করছিল। হুম। ওই ঘটনাটা আর ওইখানে। হাসপাতালে আর কি হয়েছিল? ও হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো পুরো অন্য টপিকে চলে হুম। গেলাম। হ্যাঁ, হাসপাতালে আরো কিছু ছোট ছোট ঘটনা ঘটেছিল যখন এবার বাকিগুলো আমার আর অতটা মানে পরিষ্কার করে মনে নেই, বললাম দিদা এখন নেই, যে দিদাকে আরেকবার জিজ্ঞাসা করবো। হুম। আরো কিছু কিছু ঘটনা ওই সময়টাই ঘটেছিল, কিন্তু আমার অতটা মানে একটু একটু মনে আছে। আমি তোমাকে আমি জিজ্ঞেস করতে চাইছি কেমন টাইপের? কেমন টাইপের বলতে এই যে দেখেছে দিদা যেটা বললাম। হুম। হুম, এরকম অনেক কিছু, আরো অনেক কিছু বলেছিল আমাকে। তোমাকে যে বলবো একটা বলতে গেলে তা হুম। হতে হবে লাইনটা আমার কাছে, মানে আমি ভুলে গেছি আর কি। ওকে। ঠিক আছে, ওকে। অনেকদিন আগে যেহেতু, তো আর হসপিটালটা তৈরি হয়ে যাওয়ার পরে বলছি। হ্যাঁ, ওকে। হসপিটালটা তৈরি হয়ে যাওয়ার পরে আমার দিদা ওই হসপিটালে আয়ার কাজ করতো। হুম, আচ্ছা। হুম। হ্যাঁ, আমার দিদা ওই হসপিটালে আয়ার কাজ করতো। তো ও আয়ার কাজ করার সময় দিদা এমনি একটা ওই বললাম কোয়ার্টারের নিচের একটা তলাতে, যেহেতু মানে সবাই জানতো যে দিদা ওরকম কষ্ট করেই মানে মাকে মানুষ করছে, তারপর দাদার ওরকম শরীর খারাপ, হুম। মানে রোগটা তখনই হয়েছিল। এবার ওই হসপিটালেই মানে কি বলবো, মাসের 15 দিন দাদা মানে অ্যাডমিট থাকতো আর কি, ওই আচ্ছা। হসপিটাল। হ্যাঁ, এবার বাকি যারা হসপিটালে আর কি মানে মেন যারা আছে তারা দিদাকে খুব ভালো করেই চেনে, যেহেতু তৈরি হওয়া থেকেই দিদা ওই হসপিটালের মানে
ছিল আর কি। হুম। দাদা যেহেতু গার্ডের কাজ করতো, তো সেই থেকে ওই একটা কোয়ার্টারে দিদাকে মানে ওখানে থাকার ব্যবস্থা করেছিল ওরা। আচ্ছা। ইউজুয়ালি আয়াদেরকে তো আর কোয়ার্টার দেয় না কেউ হুম। থাকতে, হ্যাঁ নার্স বা ডাক্তার এদেরকেই দেওয়া হয়। তো দিদার যেহেতু ওরকম পরিস্থিতি ছিল, তো দিদাকে একটা কোয়ার্টারে মানে নিচে আর কি হুম। থাকতে দিয়েছিল, মানে একটা নিচের তলার কোয়ার্টার খালি পড়েছিল, তো ওটাতে হুম, বলেছিল বুঝেছি। তুমি তুমি থাকতে পারো এখানে। ওই যেই কোয়ার্টারটার কথা বলছি, ওই কোয়ার্টারের ঘটনা বলছি একটা। হুম। ওই কোয়ার্টারে দিদা থাকতো নিচের তলায়। কোয়ার্টার গুলো কটা চারতলা করেই মনে ছিল। হ্যাঁ ঠিক আছে, হুম। চারতলা করেই ছিল। এবার দিদা থাকতো একদম নিচেরটা। এবার উপরে কারা থাকতো না থাকতো ওই বললাম ডাক্তার নার্স ওরাই থাকতো। হ্যাঁ দিদা যেহেতু ওপরে কখনোই ওঠেনি, দিদা মানে মাকে নিয়ে নিচেই থাকতো। দেখেছে যে এই ডাক্তারটা এখানে থাকে বা এই নার্সটা থাকে এই কোয়ার্টারটায়, এরকম দেখেছে, কিন্তু কে যে কোন তলায় থাকে সেটা দিদা জানে না, বুঝতে আচ্ছা। পারছো? হুম। 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 যেহেতু দিদা একটা তলায় থাকে, আরো তিনটে ধরো উপরে আছে। এবার নার্স থাকে, কেউ ডাক্তার থাকে, এবার কে কোনটায় থাকে সেটা দিদা জানে না, মানে হুম। কে 4 তলায় থাকে কে 3 তলায় থাকে এইটা বুঝেছি। জানে না। হ্যাঁ। তো এবার দিদা একদিন ছাদে উঠেছে, কিছু একটা জলের প্রবলেম হয়েছে, ওই ওপরে যেহেতু টাঙ্কি গুলো থাকে না, তো হুম। ওইটার জন্য দিদা ছাদে উঠেছে। হুম। এবার দিদা দেখছে তোমার একটা ফ্লোরে 4টে করে ঘর থাকে। হ্যাঁ 4টে করেই ঘর থাকে, সামনাসামনি 2টো করে। আচ্ছা। এক এক জায়গায় এক রকম থাকে, যাই হোক। হ্যাঁ হ্যাঁ ওরকমই, আমি গেছি তো আমি ওই হিসাবে বললাম তোমাকে, 4টে করে ঘর থাকে। এবার দিদা উঠছে, উঠে দেখছে একটা কত নম্বর বলেছিল আমাকে, আমাকে দিদা নিয়ে গিয়ে দেখিয়েও ছিল যখন দিদা মানে এই ছিল, মানে হুম। দিদা তারপরে তো পরবর্তীকালে বাড়ি করে ওই মামার বাড়ি যেটা আমার এখন, তো ওখানে তো চলে আসে। তারপরেও দিদা মানে যেহেতু অনেকের সাথে চেনা পরিচিত ছিল না, ওখানে ঘুরতে নিয়ে যেত দিদা কোয়ার্টারে মাঝে মাঝে। আমি যখন ছোট ছিলাম তো হুম। আমাকে দেখিয়েছিল যে এই কোয়ার্টারটার ঘটনা তোকে যে বলেছিলাম, এই এই ঘটনাটা। তো দিদা দেখছে একটা মানে কোয়ার্টারটা একটা রুমের বাইরে, হ্যাঁ হুম। একটা একটা বাচ্চা বাচ্চা মেয়েও ঠিক নয়, মানে ওই তোমার কত হবে 15-16 বছরের একটা বাচ্চা মানে মেয়ে দাঁড়িয়ে আছে। দিদা এমনি যে ওই নার্সের বা ডাক্তারের কারো হবে হয়তো। হুম। দিদা চলে গেছে, ওপরে চলে গেছে, গিয়ে কি কাজে গেছিল সেটা দেখে চলে এসেছে। আবার দেখে যখন আসছে তখনও দেখছে, তখনও দাঁড়িয়ে আছে, ঠিক আছে। হুম। এবার দিদার দিকেও দেখছে না, ও মানে উল্টো দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, মানে অন্য দিকে একটা চেয়ে দাঁড়িয়ে আছে মেয়েটা। হুম। দিদা দেখলো, আসার সময়তেও দেখলো। এবার দিদা ভাবলো যে মানে হারিয়ে টারিয়ে গেছে নাকি, মানে কোন এতে যেতে পারছে না এরকম হবে। তারপর ভাবছে থাকবে, মানে ওই ডাক্তার নার্সেরই মেয়ে হবে, আমি আর অত নাক গলাতে যাবো না বলে দিদা নিচে চলে গেছে। হুম। হ্যাঁ। এবার তারপর থেকে ওই ঘটনাটার পর থেকে বলছি, হুম। প্রত্যেক মানে তোমার প্রতিদিনই দেখতে পেত ওই মেয়েটাকে দিদা। কখনো আচ্ছা। দেখতো যে দিদা যে মানে কোয়ার্টারটায় আছে নিচের তলায়, সেই জানলার কাছে দেখছে মেয়েটা দাঁড়িয়ে আছে, এরকম দেখছে। হ্যাঁ। আচ্ছা। এবার প্রথম প্রথম না দিদা ওইটাকে ভেবেছে, কি ভেবেছে যে হয়তো খেলতে খেলতে নিচে এসেছে, এরকম হতে পারে। হ্যাঁ। হুম। এরকম। তো কোনোদিন দেখতো ওই নিচে জানলার কাছে দাঁড়িয়েছে, কখনো দেখতো দিদা হয়তো হসপিটালে যাওয়ার জন্য বেরোচ্ছে, তো গেটটা খুলেছে, খুলে বেরিয়ে দেখছে সামনে দাঁড়িয়ে আছে মেয়েটা, সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে। এরকম নয় দিদা এরকম নয় দাদা যে ভয়ঙ্কর কোনো চেহারা বা দিদার দিকেই দেখছে কটকট করে, এরকম কিছু নয়। নর্মাল যেমন একটা বাচ্চা মেয়ে ধরো দাঁড়িয়ে আছে, ওরকম দাঁড়িয়ে আছে। দিদার দিকে সে কখনো বলছে যে আমার দিকে তাকাও নেই, মানে অন্য দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দিদা শুধু ওই দাঁড়িয়ে থাকতো সেটাই দেখতো। এবার ওই একদিন দেখছে দাঁড়িয়ে আছে সিঁড়ির কাছে। এবার এরকম করতে করতে প্রায় মানে প্রতিদিনই প্রায় দেখতো দিদা, মানে হসপিটাল থেকে বাড়ি আসার সময় দেখছে গেটের কাছে দাঁড়িয়ে আছে, কখনো দেখছে সিঁড়ির ওপর মানে ওপর সিঁড়িতে উঠে যে বাঁকটা হয় না, যেখানটা একটু জায়গা থাকে ওই জায়গাটাই কখনো দেখছে দাঁড়িয়ে আছে। আচ্ছা। হ্যাঁ। তো
তো প্রতিদিন দেখতে দেখতে এবার দিদার না একটু সন্দেহ হচ্ছে যে কে এই মেয়েটা, বা প্রতিদিন আমি দেখছি একে, এ কি বাড়ির লোক মানে মা বাবা কেউ কিছু বকে না যে প্রতিদিন এরকম একা একা নিচে চলে আসে, একা একা ঘোরে এরকম। এবার কি হয়েছে, মানে দিদা যে মানে তোমার কোয়ার্টারটায় থাকতো, সেই কোয়ার্টারটা একটা নার্স দিদি থাকতো। আচ্ছা। হ্যাঁ, এবার হসপিটালে গিয়ে সেই নার্সটার সাথে দিদা কথা বলে আচ্ছা দিদি, আমাদের কোয়ার্টারে ওই 15-16 বছরের মানে ওই মেয়েটা, ও কোন তলায় থাকে বা ওর কোনটা মানে কোন রুমটায় থাকে সেটা জিজ্ঞাসা করতে চাইছে দিদা আর কি, বুঝছো? হ্যাঁ, এবার ওই নার্স দিদিটা বলে, কে 15-16 বছরের মেয়ে, তুমি কোথায় কাকে দেখেছো? বলছে এই যে আমি দেখি, একদিন আমি ছাদে গেছিলাম, তো দেখলাম ওই 13 নম্বর না 14 নম্বর, বলছে ওই রুমটার বাইরে দাঁড়িয়ে ছিল, প্রথম দিন দেখেছিলাম। তারপরে এখন এই 8 দিন ধরে আমি দেখছি, প্রত্যেকদিন আমি রোজ দেখছি মেয়েটাকে। কখনো দেখি আমার ঘরের যে জানলাটার বাইরে ওখানে দাঁড়িয়ে আছে, কখনো দেখি সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, প্রত্যেকদিন দেখি দাঁড়িয়ে থাকে। বলছে তুমি দেখেছো? বলছে হ্যাঁ দেখেছি। বলছে তোমার দিকে তাকিয়ে মানে তোমাকে দেখেছে বা তুমি কথা বলেছো কোনোদিন তার সাথে, এরকম বলছে ওই নার্সটা। দিদা বলছে না না, কথা কোনোদিন বলিনি, প্রথম দিন যেদিন দেখেছিলাম সেদিনকে ভাবছিলাম জিজ্ঞাসা করবো যে তোমার কোনটা ঘর, তাহলে দিয়ে আসি, কিন্তু আমি আর সাহস করে জিজ্ঞাসা করিনি। বলে ওই নার্স দিদিটা হাসছে, ঠিক আছে? দিদা বলছে কি ব্যাপার হলো হাসছে? বলছে মানে ওই নার্স দিদিটা যে রুমটায় থাকে তার উপরটায় ওই মানে একটা ফ্যামিলি থাকতো, ফ্যামিলি বলতে কি বলতে একটা ডাক্তারের ফ্যামিলি থাকতো, ঠিক আছে? ডাক্তারটার নাম বলতে দিদা বলছে হ্যাঁ উনি তো অনেকদিন আগেই হসপিটাল ছেড়ে দিয়েছে। বলছে হ্যাঁ ওনারই মেয়ে ওটা। দিদা তো মানে অবাক, মানে উনি চলে গেছে, তাহলে ওনার মেয়ে এখানে কি করছে? এটা একটা প্রশ্ন না, যে উনি তো হসপিটাল ছেড়ে দিয়েছে, কোয়ার্টারও ছেড়ে চলে গেছে, তাহলে ওনার মেয়ে এখানে কি করছে? বলছে তুমি ওই মেয়েটা মানে ওই বাচ্চা মেয়েটাকে মানে ওই ডাক্তারটাই তোমার কি বলবো, ভাষাটা প্রয়োগ করা যাবে তোমার চ্যানেলে, তাই যাই হোক বলো, সমস্যা নেই। হ্যাঁ, ওই ডাক্তারটাই নাকি ওই নিজের মেয়েকেই মানে 15 বছরের মেয়েটাকে তোমার রেপ করে ঘরের ভেতরে। আচ্ছা, ঠিক আছে, ঘরের ভেতরে রেপ করার পর মেয়েটা মরেনি, কিন্তু প্রথমে ওই রেপ করার পর মেয়েটা মরেনি। মেয়েটার মাটাও তোমার নার্স বা কিছু ছিল হয়তো, মানে বাইরে বেরিয়েছিল, মানে মেয়েটার মাটা ঘরে ছিল না এরকম সময় একটা। আচ্ছা। এইটা হসপিটাল থেকে জানার পরে ওই ডাক্তারটাকে মানে ডাক্তারটা হসপিটালটা ছাড়েনি, ঠিক আছে? ওই ঘটনাটা জানাজানি হওয়ার পরে যে এরকম করেছে, হ্যাঁ, তারপরে তখন বার করে দিয়েছে যে তুমি একটা ডাক্তার হয়ে মানে নিজের মেয়ের সাথে কেউ এটা কি করে করতে পারে। হ্যাঁ, এখন মানে আমরা ভাবতেই পারিনি এরকম, মানে কল্পনা করার মতো একটা জিনিস, যে একটা বাবা নিজের মেয়েকে এরকম কি করে করে। এইটা ঘটনাটা কি করে এবার জানাজানি, ঘটনাটা কি হয়েছে জানো তো? পুরো মানে জানাজানি হয়েছে কিরকম সবাই কিন্তু জানে না, মানে শুধু ওপর মহলের ঘটনাটা ছিল যে একটা ওই ডাক্তারটা এরকম করেছিল। মানে তোমার ডাক্তাররা শুনেছে, নার্সরা শুনেছে, দিদা যেহেতু একটা আয়া, তো দিদা ওই ঘটনাটা মানে জানেই না। দিদা শুধু শুনেছিল যে ডাক্তারটা ছেড়ে দিয়েছে হসপিটালটা, অন্য জায়গায় চলে গেছে এরকম। যে তার ভেতরে এত ঘটনা ছিল, এত মানে ওই মেয়েটাকে রেপ করেছিল এরকম। তারপরে ওই জানাজানি হওয়ার পরে ঘটনাটা, ডাক্তারটা বাড়িতে গিয়ে মানে বাচ্চাটাকে প্রচন্ড মারধর করে যে তুই কেন বলেছিস বাইরে এরকম, ঠিক আছে? যেহেতু একটা মানে কি বললো ওটাকে, একটা মান সম্মান আর কি হয়েছে, তো বাচ্চাটাকে প্রচন্ড মেরেছে ওই ডাক্তারটা। এবার মেয়েটা বলছে মানে মেয়েটা এতটাই চুপচাপ হয়ে গেছে তারপরে, ঠিক আছে? এবার মেয়েটার মাটা মানে ডাক্তারের যে স্ত্রী,
হুম, তিনি আর কি ঘটনাটা হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছে যে এরকম এরকম ঘটনা ঘটেছে। হুম যেহেতু উনি স্ত্রী, উনি তো আর কিছু করতে পারেন না, নিজের স্বামীকে কিছু করতে পারেন, হুম ওই কারণে হসপিটাল কর্তৃপক্ষকে জানিয়েছিল। তারপরে ডাক্তারের ওই লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, হুম ওনাকে হসপিটাল থেকে তাড়িয়ে দেয়। এবার ওই ডাক্তার এসে ওই বাচ্চাটাকে প্রচন্ড মারধর করে, ওনার মাকেও প্রচুর মারে। তারপরে ওই মানে বাচ্চাটা আর কি ওই ওই ঘরেতেই নাকি আত্মহত্যা করেছিল কিছু করে, ঠিক আচ্ছা আছে? হ্যাঁ, ওই বলছে ওই বাচ্চাটাকে ওই যে কোয়ার্টারটা সবাই নাকি দেখে, বাচ্চাটা কিছু করে না, মানে কাউকে ভয় দেখায় না বা কিছু করে না, কিন্তু সবাই ওকে দাঁড়িয়ে থাকতে দেখে, সবাই মানে ওটা নর্মাল। এবার ওই ঘটনাটা যেহেতু ডাক্তারের ঘটনাটা সবাই জানে না, শুধুমাত্র ওই ডাক্তার যারা নার্স তারাই তাদের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আচ্ছা বাচ্চাটা যে মারা গেছিল সেই ঘটনাটা দিদা বলছে হ্যাঁ এই ঘটনাটা তো আমি শুনেছিলাম যে ডাক্তারের মেয়েটা মারা গেছে, তবে আত্মহত্যা করেছিল সেটা শোনেনি, মারা গেছিল কিছু করে সেটা শুনেছিল, ঠিক আছে? আচ্ছা হুম হুম, দিদা কিন্তু ওই বাচ্চাটাকে দেখেও নি পর্যন্ত যে মারা গেছে। এবার ওই কারণেই চিনতে পারেনি, যদি দেখতো যে হ্যাঁ এই মেয়েটাই তো সেই মেয়েটা তাহলে তো হয়তো ভয় চিনতে পেরে পেতো, যেত। হুম চিনতে পেরেছে তো ভয় পেয়ে যেত তাহলে। হুম হ্যাঁ, আর এই যে ও মানে কি বলবো বাংলা ভাষায় যেটা মানে যে বড় লোকেদের কথা মানে আমরা সাধারণ মানুষ কখনোই জানতে পারবো না, তাদের মানে হাইফাই ব্যাপার, তারা কত কিছু কেচ্ছা করে বেড়ায়, আমাদের মানে নাকের ডগেও আমরা জানতে পারি না, এরকম হচ্ছে ব্যাপার। সব ধামা চাপা পড়ে যায় আর কি, টাকা দিয়ে সবকিছু বন্ধ করা যায়, মেন কথা এটা। তো দিদা যেহেতু ওই সামান্য একটা আয়া ছিল, তো অত ঘটনা দিদা জানতোই না, ওই নার্সের মুখে শুনে দিদা তো মানে যে তাহলে আমি এখন কি করব, মানে আমাকেও কেন দেখা দিচ্ছে। বলছে ওই যে তুমি দেখেছিলে, হয়তো তুমি তো ঘটনাগুলো জানো না, বাকি যারা জানে মানে যারা আর নার্স ডাক্তার যারা থাকে তারা তো ঘটনাগুলো জানে, তারা ইগনোর করে ঘটনাটা দেখে। এবার তোমার ওই বাচ্চাটাকে দেখে মানে ওই যে দিদার মনে একটা মায়া জেগেছিল না যে বাচ্চাটা কাঁদে হারিয়ে টারিয়ে গেছে নাকি, দিয়া মানে বলেনি সামনে থেকে, কিন্তু একটা মনে তো ওটা মানে মায়া জেগেছিল, ওই কারণে হয়তো দিদাকে দেখা দিচ্ছে ও বারবার করে। এই বাচ্চাটার মৃত্যু তো স্বাভাবিক মৃত্যু নয়, আর মানে ও কোন পজিশনটা দিয়ে গেছে কেউই বলতে পারবে না। একটা মেয়ে মানে তার বাবা নিজেই মানে রেপ করে, এবার এটাও হতে পারে ঘটনাটা যে ওর বাবাই মেরে দিয়েছে কি তাও জানা যায়নি, ঠিক আছে? সবাই বলছে আত্মহত্যা, কিন্তু ঘটনাটা কি ঘটেছে অ্যাকচুয়ালি সেটা কেউ জানে না। ওই যে ওপরে মহলের ঘটনা সব চাপাই পড়ে যায়, আমরা জানতে পারি না কিছু ঘটনা, আমাদের যেটা দেখানো হয় সেটাই আমরা জানতে পারি, বাকি ভেতরে ভেতরে কত কিছু হয় সেটা তো জানতে পারি না। যাই হোক, বুঝলাম বিষয়টা। মানে আমরা মেনলি হাসপাতালের ঘটনা শুনতে শুনতে একটা মানে হাসপাতাল কোয়ার্টারের ঘটনা শুনে নিলাম, যেহেতু ওই রিলেটেডই বলতে পারো, কারণ ওইখানেই তো হয়েছিল। ওই বললাম আমি, যদি আমার দিদা এখন থাকতো তো আমি তোমাকে আবার জিজ্ঞাসা করে অনেক ঘটনা বলেছে দিদা। মানে আমি তোমাকে বলেছিলাম আগের পডকাস্টটাই যে যেহেতু আমার মা মানে দাদা মারা যাওয়ার পর দিদা একা হয়ে গেছিল, আমার বললাম মামা মাসি কেউই নেই, আমার মা একা। তো আমি দিদার সাথে থাকতাম, ঠিক আছে? দিদা একা থাকতো ওই হিসাবে আমি এসে থাকতাম, তখন আমি ক্লাস 4-এ পড়ি, তো আমি দিদার সাথেই থাকতাম। ওই কারণে মানে দিদা আমাকে ওই ঘটনা তোমার গল্প প্রত্যেক দিনই বলতো, এমনি গল্প যে হয় সেই গল্পও বলতো। তো এই সত্য ঘটনাগুলো মানে ভূতের গল্প শুনতে আমার ভীষণ ভালো লাগে, তো এই ঘটনাগুলো দিদা বলছে আমার সাথেই কত ঘটনা ঘটেছে, বলতে বলতে এই ঘটনাগুলো বলেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা পরে শুনবো তোমার যে মামার ঘটনার কথা বললে, সেটা একটা শুনবো। হ্যাঁ, আর একটা ছোট্ট ঘটনা ঘটেছিল মানে ওই ঠিক আছে, ওটা আমরা অন্যদিন শুনবো, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ। আর তা বাদে তুমি যদি আরো ঘটনা এরকম তোমার মার কাছ থেকে, যদি তোমার মা যদি ঠাকুমা যদি তোমার মাকে বলে থাকে, তো সেখান থেকে যদি কালেক্ট করতে পারো, ঠিক আছে?
তুমি হ্যাঁ, শুনে হ্যাঁ, রেখো, একদম একদম। তাহলে আমরা একবারে সেগুলো আমি মার্চ পরে করে অন্য শুনবো। ঘটনা মানে অন্য পডকাস্টে বলবো। আমার ওকে। ঠাকুমা আমাকে কিছু ছোট ছোট ঘটনা ওই বলেছে। হুম, হুম। ঠিক আছে, আমরা শুনবো তাহলে। ওকে ওকে। তাহলে শেষ করছি আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ একদম। ওকে, ভালো Okay. থেকো। হ্যাঁ হ্যাঁ ভালো থেকো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরা যদি এই পরিবারে এখনও যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে যাও। যেমনটা বললাম, তোমরা ঘটনা শেয়ার করতে চাইলে কন্ট্যাক্ট করো। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।